ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে র্যাপিড রিডার থেকে 10টা নাম্বার থাকবে। এই 10-এ 10ই পাওয়া যাবে। এই 10-এ 10 সেই স্টুডেন্ট পাবে যে স্টুডেন্ট টেক্সটগুলো খুব ভালোভাবে পড়বে। তো র্যাপিড রিডারের টেক্সট কী কী আছে? র্যাপিড রিডারের টেক্সট রয়েছে 3টে। শেক্সপিয়ারের লেখা অবশ্যই, ম্যাকবেথ, ওথেলো আর অ্যাজ ইউ লাইক ইট, এই 3টে গল্প। তো এই টেক্সটগুলো মন দিয়ে ভালোভাবে পড়তে হবে। এই টেক্সটগুলোর একটা সমস্যা, একটা জাইন্ট বলা যেতে পারে। অনেক বড় বড় টেক্সট, এই বড় হলেও তবুও কষ্ট করে পড়তে হবে। তার কারণ ম্যাকবেথ থেকে 4টে এমসিকিউ থাকবে, অ্যাজ ইউ লাইক ইট থেকে 3টে, আর ওথেলো থেকে 3টে। এইবার এই 10-এর 10 তো পেতেই হবে, কারণ 40 নম্বরের পরীক্ষা, এখান থেকে 10 যদি বাদ চলে যায় তাহলে থাকবে কত? 30। এটা তো খুব মুশকিল। তাই নাম্বার তোলার যে স্কোপ জায়গা সেটা হলো ফার্স্ট সেমিস্টার। এই ফার্স্ট সেমিস্টারে কেউ যদি ঠিকঠাক নাম্বার পেতে চায় তাহলে অবশ্যই তাকে টেক্সটগুলো খুব ভালোভাবে পড়তে হবে। শুধু টেক্সট কেন, গ্রামারটাকেও ভালোভাবে দেখতে হবে। তো এত কথা আর বলবো না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো এই টেলস অফ শেক্সপিয়ার থেকে, অর্থাৎ র্যাপিড রিডার থেকে যে প্রথম গল্প রয়েছে ম্যাকবেথ, সেই ম্যাকবেথটা নিয়ে আলোচনা করব। ম্যাকবেথ, উইলিয়াম শেক্সপিয়ার। হোয়েন ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। ডানকান যখন স্কটল্যান্ডের রাজা ছিলেন, দেয়ার লিভড আ ব্রেভ জেনারেল, সেখানে বসবাস করতেন একজন সাহসী সেনাপতি, who was looked up to with high esteem throughout Scotland, যিনি সারা স্কটল্যান্ডে বিশেষ সম্মানের অধিকারী ছিলেন। তার কারণ ফর হিজ গ্রেট ভ্লার অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, তার বিশাল শক্তি এবং যুদ্ধ কৌশলের জন্য। এর মানেটা এরকম দাঁড়ায়, ডানকান যখন স্কটল্যান্ডের রাজা ছিলেন সেখানে একজন সাহসী সেনাপতি বসবাস করতেন, যার সাহসিকতা, অসম সাহসিকতা এবং যুদ্ধের কৌশলের জন্য সারা স্কটল্যান্ডে বিশেষ উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। হি ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ অব দ্য ওল্ড কিং, তিনি ছিলেন রাজার সবথেকে কাছের সম্পর্কিত একজন মানুষ। হি ওয়াজ ম্যাকবেথ, যার নাম ছিল ম্যাকবেথ, দ্য থেন অফ গ্লেমিস, যিনি ছিলেন গ্লেমিসের একজন থেন বা আইকন বলা যেতে পারে। অফ লেট হি ডিফিটেড আ রিবেল আর্মি, সম্প্রতি তিনি এক বিদ্রোহী আর্মিকে পরাজিত করেছিলেন। অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে ইন গ্রেট নাম্বারস, যাদেরকে সাহায্য করেছিল নরওয়ের একটা বিশাল সেনাবাহিনী। দ্য টু স্কটিশ জেনারেলস ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকাউ, এই দুজন স্কটিশ জেনারেল যাদের নাম ছিল ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকাউ, ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটল, যারা ওই যুদ্ধক্ষেত্র থেকে ফিরছিল। যুদ্ধক্ষেত্র বলতে ওই নরওয়ের বিশাল সেনাবাহিনী যে একটা বিদ্রোহী আর্মিকে সাহায্য করেছিল, সেই বিদ্রোহী আর্মিকে পরাজিত করে তারা ফিরছিল আর কি, সেটাই ব্যাটেল ক্ষেত্র বলা হয়েছে। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং, সেই সময় বজ্রপাত এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। এখানে থান্ডার কথার অর্থ হলো বজ্রপাত। অন দ্য ওয়ে, রাস্তাতে, দে ওয়ার স্টপড, তাদেরকে থামালো বা তাদেরকে আটকে দিল বা তাদের রাস্তা আটকে দিল, বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স, 3টে ছায়ামূর্তি, অর্থাৎ 3টে ছায়ামূর্তি তাদের পথ আটকে দাঁড়ালো। দ্যাট, যারা লুকড লাইক ওমেন, দেখতে অনেকটা মহিলাদের মতো। এক্সেপ্ট, এটা ছাড়া, দ্যাট দে হ্যাড বিয়ার্ডস, কিন্তু তাদের দাড়ি রয়েছে। আসলে প্রধানত যদি মহিলা হয় মহিলাদের দাড়ি থাকে না, তাই এখানে এক্সেপ্ট কথা বলা হয়েছে যে তাদের মহিলাদের সব কিছুই রয়েছে, যে চলন বলন যা কিছু সব কিছুই বোঝা যাচ্ছে, কিন্তু তাদের মুখে দাড়ি রয়েছে, এটা বলতে চেয়েছে। অ্যান্ড দেয়ার রিঙ্কেল স্কিন অ্যান্ড ওয়াইল্ড ড্রেস মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, তাদের কোঁকড়ানো চামড়া আর বন্য যে পোশাক তাদেরকে এমন দেখাচ্ছিল, মনে হচ্ছিল যেন তারা পৃথিবীর কোনো মানুষ নয়। আনআর্থলি মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের একেবারে বাইরে। ক্রিয়েচার্স মানে প্রাণী। দে ওয়ার ড্যান্সিং, দে ওয়ার সিঙ্গিং, তারা নাচছিল এবং গান গাইছিল। তারা যে নাচছিল এবং গান গাইছিল, গানটা হলো ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, বলছে ভালোই হলো মন্দ, এখানে
ফেয়ার মানে ভালো, আর ফাউল কথার অর্থ হলো মন্দ। ভালোই হলো মন্দ এবং মন্দই হলো ভালো। হাউএভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল্থি এয়ার, কুয়াশা এবং নোংরা বাতাসে যেন ভেসে চলেছে। অ্যাজ দে স দ্য টু জেনারেলস, যেই তারা ওই দুজন সেনাপতিকে দেখলেন। এই দে বলতে এখানে ওই ডাইনিদেরকে বোঝানো হয়েছে, যে তিনটে চরিত্র বা ফিগার্স তাদের পথ আটকে দাঁড়িয়েছে, ওই তিনজনের কথা বলা হয়েছে। দ্য ফার্স্ট উইচ স্যালুটেড ম্যাকবেথ, প্রথম যে ডাইনি রয়েছে অর্থাৎ তিনটে যে চরিত্র রয়েছে, তিনটে চরিত্রের মধ্যে প্রথম চরিত্র অর্থাৎ প্রথম যে ছায়ামূর্তি, যে ডাইনি বলা হচ্ছে এখানে, তো প্রথম ছায়ামূর্তি ম্যাকবেথকে স্যালুট জানালো। উইথ দ্য লিটল অফ থেন অফ গ্লেমিস, তাকে সম্বোধন করলেন গ্লেমিসের থেন হিসাবে। দ্য জেনারেল ওয়াজ স্কেয়ারলি স্টার্টল টু ফাইন্ড হিমসেলফ নো বাই ক্রিয়েচার্স। তো দ্য জেনারেল ওয়াজ স্কেয়ারসলি, এই স্কেয়ারসলি একটা নেগেটিভ ওয়ার্ড, মানে দ্য জেনারেল ওয়াজ স্কেয়ারসলি স্টার্টল টু ফাইন্ড হিমসেলফ নো বাই সাচ ক্রিয়েচার্স, এই প্রাণীগুলো যে তাকে চেনে, এই ব্যাপারটা জেনে তিনি বিশেষ চমকে যাননি বা ইতস্তত বোধ করেননি। তো এখানে স্কেয়ারসলি একটা নাবাচক ওয়ার্ড। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেস হিম অ্যাজ দ্য থেন অফ কডর টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস, দ্বিতীয় ডাইনি তাকে সম্বোধন করলো এই বলে কডরের থেন হিসাবে। টু হুইচ হি নো প্রিটেন্স, যেটার ক্ষেত্রে তার কোনো ভনিতা ছিল না, এটাই বলতে চাইছি। প্রিটেনশনস কথার অর্থ হলো এখানে ভনিতা। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, এবং তৃতীয় যে ডাইনি ছিল তিনি বললেন, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার, তুমি পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা হবে। সাচ আ প্রফেটিক গ্রিটিং মাইট ওয়েল অ্যামাজ হিম, ফর হি নিউ দ্যাট অ্যাজ লং অ্যাজ দ্য কিং সন সার্ভাইভ হি কুড স্কেয়ারসলি হোপ টু সাকসেস দ্য থ্রোন। সাচ আ প্রফেটিক, এই প্রফেটিক কথার অর্থ হলো ভবিষ্যৎবাণী। তার যে ভবিষ্যৎবাণী, গ্রিটিং মাইট ওয়েল অ্যামাজড হিম, তাকে বিশেষভাবে হতবাক করে দিল। ফর হি নিউ, তিনি জানতেন, দ্যাট যে অ্যাজ লং অ্যাজ দ্য কিং সন সার্ভাইভ, যতদিন রাজার পুত্র বেঁচে আছেন, হি কুড স্কেয়ারলি হোপ টু সাকসেস দ্য থ্রোন, ততদিন পর্যন্ত তিনি কখনোই রাজা হতে পারবেন না। আমি এর আগে বলেছিলাম এই স্কেয়ারসলি একটা নেগেটিভ ওয়ার্ড, এটা নেগেটিভ, যেমন ডিড নট, ডু নট, ডাজ নট, এই কথাটা ব্যবহার করা হয়, ঠিক সেই রকমই এই স্কেয়ারসলি দ্বারা নাবাচক কথা ব্যবহার করা হয়, এটা একটা নাবাচক ওয়ার্ড। বাই দিস টাইম, এই সময়, Banquo was curious to know the reason why the witches had little to say about him, whereas they kindled hope in the heart of his dearest friend. এবার দেখো, বাই দিস টাইম, ঠিক এই সময়, ব্যাংকাও ওয়াজ কিউরিয়াস, ব্যাংকাও খুবই কৌতূহল হয়ে পড়ল, টু নো, জানতে, দ্য রিজন, কারণ, হোয়াই দ্য উইচেস, কেন ডাইনিরা, হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম, তার সম্পর্কে অল্প কিছু বলবে কি না। হোয়ার, যেখানে দে কিন্ডেলড, এখানে কিন্ডেলড কথার অর্থ হলো উচ্ছ্বসিত, যেখানে তারা উচ্ছ্বসিত রয়েছে তার প্রিয় বন্ধুর কদর করতে, এটা দাঁড়িয়েছে। এখানে মানেটা এরকম দাঁড়ায় যে বাই দিস টাইম, ঠিক এই সময়, ব্যাংকাও ওয়াজ কিউরিয়াস টু নো দ্য রিজন হোয়াই দ্য উইচেস হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম, whereas they kindled hope in the heart of his dearest friend. ঠিক এই সময় বঙ্কাও কৌতূহলী হয়ে পড়ে যে তারা কেন তার সম্পর্কে কিছু বলছে না, যে শুধুমাত্র তার বন্ধু সম্পর্কেই তারা বলে যাচ্ছে। So the witches turned towards Banquo and told him in somewhat riddling terms. তারপর ওই ডাইনিরা বাঙ্কাও দিকে ঘুরলো এবং তাকে মজার ছলে বললেন, এখানে রিডলিং কথার অর্থ হলো মজার ছলে। টু বি লেজার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার। টু বি লেজার দ্যান ম্যাকবেথ মানে ম্যাকবেথের থেকে তুমি হয়তো বা কমই কিছু মেসেজ করতো, গ্রেটার বা ভালো কিছু, নট সো হ্যাপি তার থেকে তুমি হয়তো খুশি নও, বাট মাচ হ্যাপি অথবা হ্যাপিয়ার অথবা তার থেকেও তুমি বেশি খুশি। দে অলসো প্রফিসড, তারা আরও ভবিষ্যৎবাণী করলো, দ্যাট যে অল দ্য বাঙ্কাও উড নেভার রেইন অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড,
যদিও বাঙ্কাও কোনোদিনই স্কটল্যান্ডের রাজা হতে পারবেন না, এই ভবিষ্যৎবাণী তারা করে দিল। হিজ সাকসেসার্স উড বি দ্য কিংস, কিন্তু তার যে উত্তরাধিকারী রয়েছে তারা অবশ্যই স্কটল্যান্ডের রাজা হবেন। অ্যান্ড দেন দে টার্নড ইনটু থিন এয়ার অ্যান্ড ভ্যানিস, এবং তারপর তারা আস্তে আস্তে বাতাসের সঙ্গে মিলে গেল। হুইচ, যেটা দ্য জেনারেলস রিয়ালাইজড, সেনাপতিরা বুঝতে পারলেন, দ্য ওয়ের্ড সিস্টার্স টু বি উইচেস, এই ভুতুরে বোনেরা হয়তো ডাইনি, তারা এটা অনুভব করলো। এখানে ওয়ার্ড কথার অর্থ হলো প্রাকৃতিকভাবে বা অতিপ্রাকৃতভাবে। ওয়ার্ড রিয়ালাইজড কথার অর্থ হলো মনে করে এখানে। আর ভ্যানিস্ট কথার অর্থ হলো উধাও হয়ে যাওয়া। হোয়াইল দে স্টুড দেয়ার পন্ডারিং, যখন তারা সেখানে দাঁড়িয়ে ভাবছিল, অন দ্য স্ট্রেঞ্জনেস অফ দিস অ্যাডভেঞ্চার, এই বিশাল অভিযানের কথা, দেয়ার অ্যারাইভড, সেখানে পৌঁছালো, সার্টেন এনভয়েস ফ্রম দ্য কিং, রাজার দ্বারা প্রেরিত অবশ্যই বার্তাবাহক, হু ওয়ার এম্পাওয়ার্ড, যারা প্রদান করলো আপন ম্যাকবেথকে দ্য টাইটেল অফ দ্য থেন অফ কডোরের থেন হিসাবে। মানেটা কি দাঁড়ালো, যখন তারা এই বিশাল অভিযানের কথা ভাবছিল ঠিক সেই সময় রাজা দূত পাঠালেন, সেই দূত এসে এই ম্যাকবেথকে কডোরের থেন উপাধি প্রদান করলো। এইখানে যে ওয়ার্ডগুলোর মানে রয়েছে, এই পন্ডারিং কথার অর্থ হলো থিঙ্কিং, ভাবা। স্ট্রেঞ্জনেস, এই যে এখানে স্ট্রেঞ্জেস মানে অদ্ভুত। অ্যাডভেঞ্চার কথার অর্থ হলো অভিযান। আর এই যে এনভয়েস দেওয়া আছে, এই এনভয়েস কথার অর্থ হলো বার্তাবাহক। এইবার ফ্রম দ্য কিং, এনভয়েস ফ্রম দ্য কিং কথার অর্থ হলো রাজার দ্বারা প্রেরিত বার্তাবাহক, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে রাজার দূত। এম্পাওয়ার্ড, এখানে যে এম্পাওয়ার্ড কথাটা দেওয়া আছে, এম্পাওয়ার্ড কথার অর্থ হলো ক্ষমতা প্রদান করা। এই কনফার কথার অর্থ কিন্তু প্রদান করা। এখানে এম্পাওয়ার্ড কথার অর্থ হলো ক্ষমতা, মানে তারা ক্ষমতা প্রদান করেছিল। ইট ওয়াজ অ্যান ইভেন্ট সো মিরাকিউলাসলি করসপন্ডিং উইথ দ্য প্রেডিকশন অফ দ্য উইচেস, এটা এমন একটা ঘটনা যে ঘটনাটা রহস্যজনকভাবে মিলে গেল এই ডাইনিদের ভবিষ্যৎবাণীতে। এখানে এই মিরাকিউলাসলি কথার অর্থ হলো রহস্যজনকভাবে। এইখানে যে করসপন্ডিং মিনস হচ্ছে সিমিলার, মিলে গেল। প্রেডিকশন অফ দ্য উইচেস, এখানে প্রেডিকশন কথার অর্থ হলো ভবিষ্যৎবাণী। এটা উইচেসরা যে ভবিষ্যৎবাণী করেছিল, সেই ভবিষ্যৎবাণীটা রহস্যজনকভাবে মিলে গেল। এমনভাবে মিলে গেল দ্যাট যে ম্যাকবেথ স্টুড দেয়ার রেপ্ট ইন অ্যামাজমেন্ট, ম্যাকবেথ তো হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। অ্যামাজমেন্ট কথার অর্থ হলো হতবাক হয়ে যাওয়া। আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিং অফ দ্য এনভয়েস, আনএবল টু রেসপন্ড, তিনি উত্তর দিতে ভুলে গেলেন, টু গ্রিটিং অফ দ্য এনভয়েস, যে বার্তাবাহকরা এসেছে তাকে উপাধি প্রদান করেছে তাদেরকে, অর্থাৎ যে বার্তাবাহকরা এসেছে উপাধি প্রদান করেছে তাদেরকে তিনি অভ্যর্থনা জানাতেই ভুলে গেলেন। হোপস বিগান টু সোয়েল ইন হিজ হার্ট, তার হৃদয়ের মধ্যে আশা আরও বেশিভাবে সঞ্চারিত হলো। অ্যাজ হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড ওয়েজ, তার কারণ হলো এটাই, তিনি তৃতীয় ডাইনির যে ভবিষ্যৎবাণী সেটা নিয়ে ভাবছিলেন। তৃতীয় ডাইনি বলেছিলেন যে তিনি স্কটল্যান্ডের রাজা হবেন, এই কথাটা যেন তার মনের মধ্যে জাগ্রত হলো। টার্নিং টু ব্যাংকাও, তিনি ব্যাংকাও দিকে ঘুরলেন। হি সেইড, তিনি বললেন, ডু ইউ নট হোপ দ্যাট, তুমি আশা ছেড়ো না যে ইয়োর চিলড্রেন উইল বি দ্য কিং অফ দ্য ফিউচার, ভবিষ্যতে তোমার যে ছেলেরা রয়েছে তারা রাজা হবে। অর্থাৎ এর আগে যে ডাইনিরা রয়েছে তার ডাইনিরা ব্যাংককে বলেছে যে আপনি কোনোদিন স্কটল্যান্ডের রাজা হতে পারবেন না, কিন্তু আপনার যে ছেলেরা রয়েছে তারা স্কটল্যান্ডের রাজা হবে। সিন্স
হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি হ্যাড সো ওয়ান্ডারফুলি কাম টু পাস। যেমন উইচেসরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল তা যখন অদ্ভুতভাবে মিলে গেছে। দ্যাট হোপ, রিপ্লাইড ব্যাংকাও, মাইট এনকিন্ডল ইউ টু এইম অ্যাট দ্য থ্রোন। ব্যাংকাও বললেন, এই আশা সিংহাসন অধিকার করার লক্ষ্যে তোমাকে হয়তো উস্কে দিতে পারে। এনকিন্ডল কথার অর্থ হলো উস্কে দেওয়া বা উত্তেজিত করা, আর থ্রোন কথার অর্থ হলো সিংহাসন। বাট কিন্তু ওফেন টাইমস দিস মিনিস্টার্স অফ ডার্কনেস টেলস আস ট্রুথ ইন লিটল থিংস টু বেট্রি আস ইনটু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স। এখানে মানে বলতে চাইছে কিন্তু প্রায়ই এই যে অন্ধকারের প্রাণীরা রয়েছে, এই মিনিস্টার্স বলতে এখানে ওই ডাইনিদেরকে বোঝানো হয়েছে যে এই অন্ধকারে প্রায়ই এই অন্ধকারের প্রাণীরা আমাদেরকে অল্প গুরুত্বপূর্ণ সত্য কথা বলে ঠিকই, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাদের সঙ্গে প্রতারণা করে। অর্থাৎ এখানে এই যে এই বিট্রি কথার অর্থ হলো প্রতারণা করা। হাউএভার the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. যাই হোক, দ্য প্রফেসিস অফ দ্য উইচেস মানে ডাইনিদের যে ভবিষ্যৎবাণী হ্যাড সাং টু ডিপ ইন্টু দ্য মাইন্ড অফ ম্যাকবেথের মনের মধ্যে পুরোপুরি গেঁথে গেল। হি টোল্ড হিজ ওয়াইফ, তিনি তার স্ত্রীকে বললেন, অ্যাবাউট দ্য প্রেডিকশন অফ দ্য থ্রি উইচেস, ওই তিনটে ডাইনির ভবিষ্যৎবাণীর কথা, অ্যান্ড এবং অলসো ইটস পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এমনকি আংশিক পূরণ হওয়ার কথাও তিনি বললেন। পার্সিয়াল কথার অর্থ হলো আংশিক। লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান এক্সট্রিমলি অ্যাম্বিসিয়াস উইমেন, মানে লেডি ম্যাকবেথ ছিলেন একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা। উচ্চাকাঙ্ক্ষী মহিলা কথার অর্থ হলো যে সমস্ত মহিলা সবসময় অর্থ সম্পদ থাকবে, ধন সম্পদ আরও বেশি হবে, এইরকম উচ্চাকাঙ্ক্ষী মহিলা। এখানে অ্যাম্বিসিয়াস কথার অর্থ হলো উচ্চাকাঙ্ক্ষী। সি স্পার্ড অন দ্য রিল্যাক্ট্যান্ট পারপাস অফ ম্যাকবেথ, তিনি এই ম্যাকবেথের অনিচ্ছাকৃত বিষয়টাকে বিশেষভাবে উৎসাহিত প্রদান করতে লাগলেন। হু ফেল্ট কম্পাংশন অ্যাট দ্য থট অফ ব্লাড, যে এই রক্তপাতের ভাবনাটাই বিশেষভাবে অনুশোচনা বোধ করছিলেন। এখানে কম্পাংশন কথার অর্থ হলো অনুশোচনা, অর্থাৎ তিনি এই কথাটা জানালেন এবং জানানোর সঙ্গে সঙ্গে তার স্ত্রী উচ্চাকাঙ্ক্ষী যেহেতু মহিলা, তিনি চাইছেন তিনি সিংহাসন দখল করুক, যে করেই হোক রাজার উত্তরাধিকারে মেরে ফেলুক এবং মেরে ফেললেই তিনি সেই রাজ্যের রাজা হবেন। এইটা হচ্ছে তার উচ্চাকাঙ্ক্ষী। এইবার এই ম্যাকবেথ অনুশোচনা হচ্ছে যে এরকম রক্তপাত ঘটবে, রক্তপাত ঘটাটা ঠিক নয়, এরকমভাবে রক্তপাত যদি ঘটে এটা আমার পক্ষে সম্ভব নয়। এবং এই ব্যাপারটা নিয়ে যখন ভাবছেন, তিনি চাইছেন না এটা, কিন্তু সেই সময় তার স্ত্রী তাকে জোর করতে লাগলেন। She did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecies. She did not cease, তিনি এটা ভুললেন না, টু রিপ্রেজেন্ট প্রতিনিধিত্ব করতে, দ্য মার্ডার অফ দ্য কিং, রাজাকে মারতে, অ্যাজ এ স্টেপ একটা পদক্ষেপ, অ্যাবসলিউটলি নেসেসারি যেটা খুব প্রয়োজন, টু ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফিসেস, তাদের ভবিষ্যৎবাণী পূরণ করার ক্ষেত্রে, অর্থাৎ ডাইনিদের ভবিষ্যৎবাণী পূরণ করার ক্ষেত্রে রাজাকে মারার কথা তিনি কখনোই ভুললেন না, এর জন্য তিনি প্রতিনিধিত্ব করতে থাকলেন। ইট হ্যাপেন্ড, এটাই ঘটল যে অ্যাট দিস টাইম, এই সময়, কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল অ্যালং উইথ হিজ টু সন্স ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবেন। এটাই ঘটল যে এই সময় রাজা ডানকান এই ম্যাকবেথের দুর্গতে এলেন তার দুজন পুত্র সন্তান ম্যালকম এবং ডোনাল্ডবেনকে সঙ্গে নিয়ে। অ্যান্ড নিউমেরাস থেন অ্যান্ড অ্যাটেন্ডেন্টস টু অনার ম্যাকবেথ ফর হিজ ট্রায়াম্ফ এগেনস্ট দ্য রেবেলস। ওই সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার জন্য সম্মান প্রদান করার জন্যই এখানে তিনি আসেন।
ইনভারনেস দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন এ হিল। ম্যাকবেথের যে ক্যাসেল ইনভারনেস মনোরম আবহাওয়াযুক্ত একটা পাহাড়ের উপর অবস্থিত। অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম। এখানকার বাতাস এবং মনোরম আবহাওয়া এমনকি খুবই স্বাস্থ্যকর। দ্য নেস্টস দ্যাট দ্য সোয়ালোজ অর দ্য মার্লেটস হ্যাড বিল্ড আন্ডার অল দ্য জাটিং ফ্রিজেস অ্যান্ড বাট্রেস অফ দ্য বিল্ডিং। বলছে সোয়ালো পাখি অথবা মার্লেটস পাখিরা এই বাসা হ্যাডবিল তৈরি করেছে আন্ডার অল দ্য জাটিং ফ্রিজেস সমস্ত খিলানে অ্যান্ড বাট্রেস অফ দ্য বিল্ডিং, এবং বিল্ডিংয়ের যে স্তম্ভ রয়েছে সেই স্তম্ভে, এক কথায় বলা যেতে পারে যে বিল্ডিং রয়েছে, প্রাসাদ রয়েছে, সেই প্রাসাদের কোটরের মধ্যে এই সোয়ালো পাখি আর মার্লেটস পাখি বাসা বেঁধেছে। শুধু কোটর নয়, বিল্ডিংয়ের যে স্তম্ভগুলো ছিল সেই স্তম্ভের ওপরেও। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড অ্যাজ হি এন্টার্ড দ্য প্যালেস। রাজা খুবই খুশি হলেন যখন তিনি ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, শুধুমাত্র যে এর পারিপার্শ্বিক সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে তাই নয়, বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হোস্টেস লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথের তার প্রতি যে আদর আপ্যায়ন এবং শ্রদ্ধা, এ বিষয়েও তিনি অত্যন্ত খুশি হয়েছেন। অ্যাম্বিয়েন্স কথার অর্থ হলো শিষ্টাচারবোধ, অ্যাটেনশন কথার অর্থ হলো মনোযোগ, আর রেসপেক্ট মানে হচ্ছে সম্মান, আর হোস্টেস কথার অর্থ হচ্ছে হসপিটালিটি, তার প্রতি যে আদর আপ্যায়ন। হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামোফ্লাজিং হার ট্রেচারাস পারপাসেস উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং অ্যাটিকেট। যিনি বলতে এখানে লেডি ম্যাকবেথ, অর্থাৎ লেডি ম্যাকবেথ রপ্ত করেছিলেন দ্য আর্ট অফ ক্যামোফ্লাজিং। দ্য আর্ট অফ ক্যামোফ্লাজিং কথার অর্থ হলো এখানে ছদ্মবেশের যে কলাকৌশল সেটা তিনি রপ্ত করেছিলেন। ছদ্মবেশের কলাকৌশল বলতে তিনি চেয়েছিলেন ডানকানকে হত্যা করতে। এবার ডানকানকে হত্যা করে তিনি তার স্বামী ম্যাকবেথ রয়েছেন, ম্যাকবেথকে রাজা করবেন এই হিসাবে। এবার এই ব্যাপারটা যাতে তিনি বুঝতে না পারেন, এই ছদ্মবেশের ব্যাপারটা তিনি যেন বুঝতে না পারেন, এবার কিভাবে তিনি রপ্ত করেছিলেন, হার ট্রেচারাস পারপাস উইথ স্মাইল, তার যে ছলনাপূর্ণ হাসি, ট্রেচারাস কথার অর্থ হলো ছলনাপূর্ণ, অ্যান্ড চার্মিং অ্যাটিকেট, এই চার্মিং মানে আকর্ষণীয়, অ্যাটিকেট মানে ব্যবহার বা শিষ্টাচার। টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। এই লং জার্নির কারণে রাজা খুব তাড়াতাড়ি রাতে শুতে গেলেন। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, একেবারে মধ্যরাত্রি। না ওভার হাফ দ্য ওয়ার্ল্ডস নেচার সিম ডেড, যখন পৃথিবীর অধিকাংশ প্রাণী ঘুমে আচ্ছন্ন। উইকড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেনস মাইন্ডস, ঘুমন্ত মানুষেরা দুঃস্বপ্ন দ্বারা যখন শায়িত রয়েছে। অ্যান্ড নান বাট দ্য উলফ অর মার্ডারার ইজ আউট ফর হান্ট, কেবল নেকড়ে বাঘ এবং হত্যাকারী তখন শিকারের খোঁজে বের হয়। ঠিক এই মধ্যরাত্রিটার কথা এখানে বলা হয়েছে। দিস ওয়াজ দ্য টাইম, এটাই ছিল সেই সময় যখন লেডি ম্যাকবেথ লেডি ম্যাকবেথ উঠে গেলেন টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং, রাজাকে মারার ফন্দি করার জন্য। সি উড নট হ্যাভ আন্ডারটেকেন এ ডিড সো অ্যাবহরেন্ট টু হার সেক্স, তিনি একজন মেয়ে হয়ে এরকম একটা জঘন্য কাজ কখনোই তিনি হাতে নিতেন না। অ্যান্ড সি ওয়াজ ওয়েল অ্যাওয়ার, তিনি সম্পূর্ণ অবগত ছিলেন অফ হার হাজব্যান্ডস নেচার, তার স্বামীর যে স্বভাব, দ্যাট যেটা ওয়াজ টু ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, যেটা ছিল মানুষের প্রতি একটা মানুষের যে দায়িত্ব বা কর্তব্যবোধ সেটা। টু এক্সিকিউট, এটা বাধা দিতে পারে টু কন্ট্রাইভ মার্ডার, এরকম একটা পরিকল্পিত মার্ডারের ক্ষেত্রে। সি নিউ দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিয়াস, তিনি জানতেন যে তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী। বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম হুইচ কমনলি কোম্পানিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশনস, কিন্তু সেই চূড়ান্ত উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য সাধারণত যে এত বড় অপরাধ করার প্রয়োজন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তিনি কখনোই
রাজি হবেন না। ইনঅর্ডিনেট কথার অর্থ হলো অতিরিক্ত। সি হ্যাড ওন হিজ কনসেপ্ট অ্যাবাউট দ্য মার্ডার। তিনি মার্ডার করার ক্ষেত্রে তার স্বামীর অনুমতি পেয়েছেন বটে, বাট সি ডাউটেড হিজ রেজলিউশন। কিন্তু তার সন্দেহ হচ্ছে তার স্বভাবের কারণে। স্বভাব বলতে তার ভালো প্রকৃতির যে স্বভাব, তার বলতে এখানে ম্যাকবেথের কথা বলা হয়েছে। সি ফেয়ার, তিনি এটাই ভয় পাচ্ছেন, দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপজিশন। তার যে কোমল প্রকৃতির স্বভাব কুড ডিফিট দ্য পারপাস, তার হত্যাকাণ্ডের ব্যাপারে বাধা ঘটাতে পারে। সো আর্মড উইথ ডেঞ্জার সি অ্যাপ্রোচড দ্য কিংস চেম্বার। তারপর তিনি তার হাতে অস্ত্র নিয়ে রাজার চেম্বারের দিকে এগিয়ে গেলেন, বা রাজার ঘরের দিকে এগিয়ে গেলেন, যে ঘরে রাজা শায়িত অবস্থায় রয়েছেন। দেয়ার সি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ। সেখানে ডানকান নিঃশব্দে ঘুমিয়ে রয়েছেন। অ্যাজ সি ভিউড হিম আর্নেস্টলি, যেই তিনি তাকে প্রত্যক্ষ করলেন, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস হুইচ রেজেম্বলড হার ওন ফাদার। তিনি দেখতে পেলেন তার মুখে তার বাবার চিত্রটা, অর্থাৎ বাবার মুখটা তার মুখে ভেসে উঠল। দাস সি হ্যাড নট দ্য রেজলিউশন টু প্রসিড ফার্দার। তাই তিনি তার সামনের দিকে আর এগোতে পারলেন না। আসলে তিনি তার মুখে তার বাবার চিত্রটা যে দেখেছেন, এই চিত্রটা দেখে নিজের বাবাকে মনে পড়ে গেছে, তাই তিনি সামনের দিকে এগোতে পারলেন না এবং মার্ডারও করতে পারলেন না। তো ফার্স্ট পার্ট আজ এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী সেকেন্ড পার্টে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।